কাসল হিমাচল প্রদেশের কুলু জেলার পার্বতী নদীর তীরে অবস্থিত এই কাসলকে মিনি ইসরায়েল নামেও ডাকা হয়ে থাকে। এই কাসলেই আছে বিখ্যাত মণিকরণ সাহিব গুরুদ্বারা। এই কাসল থেকেই অনেক বিখ্যাত ট্রেক হয়, তার মধ্যে অন্যতম ক্ষীরগঙ্গা, এছাড়া মালানা তোষ ভিলেজের ট্রেকও এই কাসল থেকেই হয়ে থাকে। আমরা যখন কাসল গেছিলাম ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে, তখন এখানে ভরপুর স্নোফল হচ্ছিল। তো চলো শুরু করা যাক দুদিনের শীতকালীন কাসল ভ্রমণ। আমরা মানালি থেকে কাসল আসছিলাম। তো মানালি থেকে কাসল তোমার সময় লেগে যাবে 6-7 ঘন্টা, কারণ প্রথমের দিকে রাস্তা ভালো হলেও কাসল ঢোকার আগের 30-40 কিলোমিটার খুবই বাজে রাস্তা, এবং রাস্তার কাজ সবসময়তেই প্রায় হয়ে চলেছে। তো তাই তোমাকে হাতে সময় নিয়েই আসতে হবে, এবং কাসল আসতে গেলে কিন্তু তোমার বেশ পকেট থেকে মোটা টাকাই যাবে। হ্যাঁ, এদের ইউনিয়ন খুবই স্ট্রং। আমাদের এই যে কাসল মার্কেটে ঢুকলাম, এই সামনেই ছিল আমাদের হোটেল। ফার্স্ট যেখানে এলাম সেটা হচ্ছে আমাদের হোটেল কাম, এটা একটা লজ। তো লজ অ্যান্ড ক্যাফে, টার্কোয়েজ লজ অ্যান্ড ক্যাফে। এখানে ওদের পুরো থাকার জায়গা আছে। এখানে অনেকটা, এটা মেন মার্কেট অ্যাকচুয়ালি, এই জায়গাটা মেন মার্কেট। এখান থেকেই আর কি ঢুকে জাস্ট এই হোটেলটা আমাদের, এইটাই হচ্ছে মেন হাব কাসলের মেন মার্কেট। এদিকে ভিউ তোমাদের রুম থেকে দেখাচ্ছি, আর রুমের বাইরে থেকে শুধু ভিউটা দেখো। সকালবেলা এইখানে যদি স্নোফল আই থিঙ্ক ওপরে হচ্ছে, ওর থেকে জাস্ট ভিউটা অসাধারণ। ঘুম থেকে উঠে যদি এরকম ভিউ পাওয়া যায় আর কি চাই। আর এখানে অনেক হোটেলই আছে। সো তোমরা আসলে কাসলে দুদিন আরামসে থাকবে। কাসল হচ্ছে খুব চিল করার জায়গা। কাসলকে মিনি ইসরায়েলও বলা হয়, কারণ এখানে ইসরায়েলি লোক প্রচুর থাকে। এবং এখানে আরেকটার জন্য কাসল বিখ্যাত, সেটা হচ্ছে যে গাঁজা। মানে প্রচুর এখানে গাঁজা পাওয়া যায়। এরকমই অনেক জায়গায় অনেক রকম কথাও আছে কাসলকে নিয়ে, সেসবগুলোকে বাদে। কারণ আমরা কাসলে এসেছি এর দুটো হিডেন ভিলেজকে এক্সপ্লোর করার জন্য। আজকে এখন বিকেল সন্ধে হয়ে গেছে, প্রায় 4:30-5 এরকম বাজে। আজকে একটুখানি হালকা মার্কেটের জায়গায় সন্ধ্যেবেলা এক্সপ্লোর করবো, আমাদের ক্যাফেটা দেখাবো। আমাদের হোটেল থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল। এরকমই সুন্দর একটা হোটেলে কিছু সময় কাটাতে পারলে কাসলে ভালোই লাগবে বেশ। হচ্ছে আমাদের কাসলের রুম। এখানে মিরর আছে, রুমের সাইজ বিশাল বড়, বেশ বড়, কারণ বেডও বিশাল বড় সাইজ। এখানে বসার জায়গা আছে, এবং এর পজিটিভ আর একটা পার্ট যেটা, এখানে একটা ব্যালকনি দিয়েছে। ব্যালকনিটা যদি আমি খুলি তাহলে একদম সুন্দর, এই হচ্ছে ভিউ। এখান দিয়ে নদী বেয়ে যাচ্ছে, পার্বতী রিভারেরই একটা পার্ট এটা। আর এই নদীটা যখন যাচ্ছে, এটা বর্ষাকালে আরও অনেক জল থাকে, যখন এই অবধি পুরো জল চলে আসে। এবং এদেরও আমাদেরই এই হোটেল যেটার নাম টার্কোয়েজ লজ অ্যান্ড ক্যাফে, তার একটা খুব সুন্দর এখানে ওদের এই দেখো ওখানে লেখা আছে আই লাভ টার্কোয়েজ ক্যাফে আছে। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখো, নিচে ওপরে সব জায়গায় আছে। এখানে এইগুলো হচ্ছে সমস্ত রুম। আর এখান থেকে ভিউ এদিকে এইরকম এত সুন্দর, মেন ভিউ এটাই। আর রুমে ঢোকার সময় যে ব্যালকনিতে, সেখানেও একটা খুব সুন্দর ভালো ভিউ আছে। বাথরুমটাও দেখো কি বিশাল বড়। এখানে বেসিনও আছে খুব সুন্দর, কোমোড, গরম জলের ব্যবস্থা, মানে সাইজ আর পরিষ্কার পরিচ্ছন্ন আমি বলবো খুবই ভালো। দেখো, আর এই হচ্ছে হোটেলের এই ভিউ। এখান থেকে এই রকম সুন্দর ভিউ আমাদের হোটেলের। আর আরেকটা জিনিস আমার যেটা বলার, সেটা হচ্ছে আমরা এই কিছু দিনের জন্যই আমরা ঘুরতে আসি। তো আমরা সবসময় চাই হোটেলটা যেন একটা মনের মতন হয়, যে স্যাটিসফ্যাকশন হয়, একটা যে ঘুমোবো, একটা পরিষ্কার বেড এনে হয়। সব দিক দিয়ে হোটেলটা A1। দাম অনুযায়ী তোমরা কাসলে এলে এই হোটেলটা একদম চুজ করতে পারো। তোমরা পরে গিয়ে আমাদেরকে বলবে যে গুড সাজেশন, মানে গুড স্টে অপশন আমরা বলেছি, কারণ কি এর টাওয়েল থেকে শুরু করে বেডশিট সব কিছু দেখেই তো বোঝা যায়, মানে ইটস রিয়েলি ক্লিন। এরপর আমরা সন্ধেবেলা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম কাসল মার্কেট এক্সপ্লোর করার জন্য। আমাদের হোটেল থেকে নিচে নামতেই কাসলের এই ছোট্ট মার্কেট, এখানে ছোটো ছোটো কিছু দোকান আছে। একটা ছোট্ট ক্যাফে রয়েছে, পেস্ট্রি অ্যান্ড কফির দোকান, যেখানে আমরা খেয়েও ছিলাম। আর তারপর সামনে একটু এগুলোই যেটা দেখতে পেলাম, সেটা হলো এখানকার ভলভো বাস স্ট্যান্ড। হ্যাঁ, তোমরা দিল্লি থেকে বা দিল্লিগামী বা দিল্লি থেকে কাসল আসার যে কোনো বাস ভলভো এখানেই থাকে। আর এই হচ্ছে আমাদের হোটেলের নিচের যে ক্যাফে বা রেস্টুরেন্ট বলতে পারো। বুখারি ছিল, যেটা হচ্ছে মেন পয়েন্ট। ঠান্ডাতে একদম গরম অনুভব হচ্ছিল। আর আমরা সে রাত্রে খেয়েছিলাম হাক্কা নুডলস আর একটা স্যুপওয়ালা নুডলস। খাবার, অ্যাটমসফিয়ার সবই খুবই ভালো ছিল। গুড মর্নিং ফ্রম কাসল।
আজকে আমরা কাসলের সেই অফবিট কিছু গ্রামের দিকে যাব এবং এর যে বিখ্যাত জায়গা মণিকরণ সেটা এক্সপ্লোর করব, কিন্তু সেটা বলার আগে বলি কালকে থেকে সারা রাত বৃষ্টি হয়েছে। এখনও আমার পেছনের কন্ডিশনটা শুধু দেখো, আমাদের হোটেল থেকে পেছনে স্নোকেপ মাউন্টেন এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢাকা এবং চারিদিকটা দেখো মেঘে পুরো ঢাকা। এই যে পুরো এত বৃষ্টি, এখনও বৃষ্টি হচ্ছিলো, ওপরে দেখো পুরো বরফ পড়েছে, মানে ভালো মতো স্নোফল হয়েছে। মানে আমাদের লাক খারাপ যে আমরা সোলাং ভ্যালিতে সুখা পেয়েছি, কিন্তু আজকে থেকে ফেব্রুয়ারি মাসের 10-12 অবধি যারা যারা এদিকে যাবে তারা অলরেডি হয়তো মানে আমরা যখন ভিডিও দেবো তারা বলবে যে প্রচুর বরফ পেয়েছে। পেছনের কন্ডিশনটা জাস্ট অসাধারণ এই মুহূর্তে। এই জন্যই তো এই সমস্ত জায়গাতে আসা, তাই না? নিজের কাছের লোকের সাথে এই রকম প্রকৃতির কাছে থাকতে পারলে আর কী বা লাগে। যেটুকু সময় আমরা এই পৃথিবীতে থাকবো, যদি এই রকম সুন্দর প্রকৃতির পাশে থাকা যায় নিজের লোকের সাথে, এর থেকে বেশি আর কী বা চাওয়া যায়। তো আমরা আমাদের হোটেলের নিচে এসেছি, যেটা লজে। আমরা আগেই তোমাদের উপর থেকে দেখাচ্ছিলাম, এখানে খুব সুন্দর খাবারের জায়গা আছে, ক্যাফেটা। এখানে বাইরে বসারও খুব সুন্দর জায়গা। তোমরা যদি নর্মাল ওয়েদারে আসো, এখান থেকে যেমন বারবিকিউ রিভারে ফুল ফ্লো থাকবে, এখানে বসে খাওয়া দাওয়ার মজাই আলাদা। সন্ধে রাত অবধি পুরো খোলা, পেছনের ভিউটা জাস্ট দেখো, অসাধারণ। আর এই সময় ওদের একেবারে উইবু হয়ে গেছে, কারণ পড়ছে ওপরে বরফ পড়ছে। আর এদের ব্যবস্থা ভেতরেও খুব সুন্দর। আমরা রাতে এখানে খাওয়া দাওয়া করেছি, এখানে বুখারি বা তন্দুর আছে, একদম দারুণ গরম ওয়েদার। হ্যালো ভাইয়া, তো এই ভাইয়া আছেন পুরো তোমাদের হেল্প করার জন্য। রুমেও তোমাদের ফেসিলিটি আছে, এখানে হুক্কা থেকে আরম্ভ করে সমস্ত খাবারের আইটেম সমস্ত কিছু রয়েছে। তো আমরা এখন এখানে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করবো, বানানা প্যানকেক খাবো। বানানা প্যানকেক আই থিঙ্ক 170, না 170 করে এখন খাবো। খেয়ে এবার আমরা বেরোবো, হচ্ছে দেখা যাক কোন ভিলেজ তোমাদের সাথে এক্সপ্লোর করতে পারি। এখান থেকে বার্শেনি বলে একটা জায়গা আছে, বার্শেনিতে বাস যায়, কিন্তু এরম ওয়েদারে বাসও যায় না। বার্শেনি তুমি যদি এখান থেকে ক্যাব বুক করে যাও তাহলে 1000 টাকা নেবে, এবং তুমি যদি আপ অ্যান্ড ডাউনের জন্য একবারে করে নাও তাহলে 2000 টাকা মতোই নেবে। এবার বার্শেনি থেকে দুটো যে মেন ভিলেজ, তোষ আর পুলগা। পুলগা হচ্ছে এক সাইডে 3 কিলোমিটার, তোষ হচ্ছে আরও 3 কিলোমিটার। ওখানে নেমে তোমাকে আরও একটু পায়ে হেঁটে হেঁটে গ্রামটা ভেতরে ঢুকে যেতে হবে। এবার এই 3 কিলোমিটার জন্য তুমি যদি এখান থেকে 2000 টাকাটা ক্যাব বুক করো, তাহলে ওরা ওই যে কোনো একটা গ্রামের পয়েন্টে নেওয়াবে। তুমি দুটো যেতে চাও তাহলে আরও 500 থেকে 600 টাকা এক্সট্রা দিতে হবে, 2600 টাকা তখন হয়ে যাবে। ওরা 4 ঘন্টা ওয়েটিং টাইম দেবে তুমি পুরো গ্রাম ঘোরার জন্য। এবং ওর তো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, বানানা প্যানকেক। আমরা তাড়াতাড়ি খেয়ে আমাদের বেরোতে হবে। কীভাবে বেরোবো, কীভাবে যাবো? বল স্নো পড়লে একরকম মজা, স্নো পড়লে আর এক রকমের প্রবলেম। কীভাবে যাব, খরচ অনেক বেড়ে যাবে, 4WD গাড়ি নিতে হবে, এই সমস্ত ব্যাপার আছে। আগে তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা সেই ব্যবস্থা করি। আমরা এখন আছি আমাদের হোটেল থেকে বেরিয়ে, এখানে একটা গাড়ির বুক করার জায়গা আছে। তো এই হচ্ছে জায়গা, এখান থেকে তোমরা স্কুটি অটো বুক করতে পারো। এবার এখানে দাম কিন্তু ফিক্স। এবার তোমাদের কিছু ছোটো জিনিস হালকা করে বলে দিই, সেটা হচ্ছে যে আমরা এখন যাব কালগা ড্যাম, যেটা বার্শেনি থেকে আরেকটু দূর ড্যাম যেটা। সেখানে নামলে সেখান থেকে কালগা ভিলেজ হচ্ছে আমরা পায়ে হেঁটে ঘুরতে পারবো। আর ওখান থেকে পুলগা আর ওখান থেকে তোষ, একটা বাঁদিকে একটা ডান দিকে, সেটা প্রায় 3 কিলোমিটার। এবার এই ওয়েদারে যেহেতু স্নোফল হয়েছে, নর্মাল গাড়ি যাবে না, আমাদের ওখান থেকে ওই গাড়ির কালগা ড্যাম অবধি আমাদের নামিয়ে দেবে। ওখানে গিয়ে ওরা 4 ঘন্টা ওয়েট করবে। আমাদের যদি ওখানে 4WD গাড়ি ভাড়া করে আবার নাহলে তোষ অথবা পুলগা ঘুরতে হবে। তোমরা যদি নর্মাল টাইমে আসো তাহলে কি হবে সেটা আমি পরে বলছি। এই মুহূর্তে কালগা ড্যাম অবধি যাবে, গিয়ে ওখানে 4 ঘন্টা ওয়েট করবে, করে এখানে আসবে। তো আমরা উঠে পড়েছি আমাদের গাড়িতে। হ্যালো ভাইয়া, আজকের ড্রাইভার আমাদের এই ভাইয়া, পঙ্কুশ ভাই না? हाँ जी भाई जी। আচ্ছা, তো হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে যে আমরা কালগা ড্যাম অবধি যাবো। এবার যেটা আমি আগেও বললাম, কালগা ভিলেজ ওর পাশেই আছে, ওপরে আমাদের ট্রেক করে যেতে হবে কিছুটা। আর না হলে পুলগা আর তোষ যেতে গেলে এই ওয়েদারে 4WD গাড়ি ওখান থেকে আবার নিতে হয়, কিন্তু সেগুলো সবই হচ্ছে রিস্কে। কারণ যদি একবার স্নো পড়ে যায় নর্মালি তোষ বা পুলগার সাইডগুলো যাওয়া যায়ই না। আর তোমরা যদি নর্মাল টাইমে আসো, আমি বলবো কাসলে এসে একদিন থেকে মণিকরণ অ্যান্ড অল দেখে তোমরা একদিনকে এখান থেকে গাড়ি ভাড়া করে তোমরা তোষে চলে যেতে পারো। তোষে যেতে মোটামুটি নর্মাল টাইমে ওই 2000 টাকা এদের গাড়ির চার্জ যেটা আছে সেটা কিন্তু ফিক্সড। সেই তুমি পিক টাইমে আসো আর যখনই আসো দামটা এদের একই, এটা একটা সুবিধা। তো তোমরা তোষে চলে যেতে পারো, গিয়ে ওখানে গিয়ে তোমরা প্রকৃতির সাথে একদম স্টে করতে পারো। ওখানে প্রচুর হোমস্টে আছে, প্রচুর নয় মোটামুটি। নর্মাল টাইমে তোমাদের গাড়ি ওপর অব্দি যাবে, কিন্তু কিছুটা রাস্তা তোমাকে হেঁটে যেতেই হবে। তাই লাগেজ কীভাবে আনবে সেটা তোমাদের একটুখানি বুঝে শুটে আনতে হবে। অথবা পুলগা ভিলেজেও তোমরা তারপরে আর একদিন থাকতে পারো ওখান থেকে গাড়ি ভাড়া করে।
তো এইভাবে তোষ, পুলগা এই ভিলেজগুলোতে তোমরা যদি থাকো নেচারের অনেক কাছে, অনেক সুন্দর, অনেক অন্যরকম সুন্দর লাগবে নর্মাল টাইমে। এছাড়া আরও একটা সহজ উপায় বলছি, নর্মাল টাইমে যদি আসো এই মুখ থেকেই একদম সামনে থেকেই বসরানির বাস যায়, কিন্তু বাস সার্ভিস আছে। বাস সার্ভিসটা তোমাকে একটু জানতে হবে, কারণ ওটা ইরেগুলার আছে, আধ ঘন্টা 1 ঘন্টা অন্তর অন্তর। বর্ষেনি অবধি তোমরা বাসে করে চলে যেতে পারো। ওখান থেকে কোনো গাড়ি ভাড়া করে কম খরচায় হবে তোমরা তোষ অথবা পুলগা এইগুলো তোমরা এক্সপ্লোর করতে পারো। এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ, এটাই মণিকরণ সাহিব গুরুদ্বারা। আমরা ফেরবার পথে দেখেছিলাম, সেটা আমাদের এই ভিডিওর পরে রয়েছে। কিন্তু গাড়ি যত সামনের দিকে এগোচ্ছিল, তলায় বৃষ্টি হালকা হালকা হলেও ওপরে যত উঠছিলাম তত কিন্তু স্নোফল বাড়ছিল। তো কথা না বাড়িয়ে তোমাদের একবার দেখাই বাইরেটা কতটা সুন্দর লাগছিল। যত উপরে উঠছিলাম রাস্তার অবস্থা কিন্তু ধীরে ধীরে খারাপ হচ্ছিল। কিছু করার নেই, বৃষ্টি, স্নোফল সমস্ত মিলিয়ে, এবং গাড়িও যাচ্ছিল। তাই রাস্তা খারাপ হলেও আমাদের ওইসব দিকে মন ছিল না। আমরা সামনে তার এই প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে সামনে এগোচ্ছিলাম। এই পুরো ট্যুরে আমরা আমাদের যেটা পাওনা সেটা হচ্ছে কেমন লাগছে, বিভৎস স্নোফল পেয়েছি। তবে স্নোফলে অনেক সুবিধা আছে, সুন্দর ভালো লাগার সাথে অনেক অসুবিধা আছে। তার মধ্যে একটা বলেছি, গাড়ির চার্জ অ্যান্ড অল, সব জায়গায় যাওয়া যায় না। এখন যেখানে একটা সামনে গাড়ি ফেঁসে গেছে, ওই গাড়ি ছোট গাড়ি, এটা প্রবলেম, সে তাকে সব সরানো হচ্ছে, তাহলেই আমরা সামনে যেতে পারবো। আর সেটাই দেখার আমাদের ড্রাইভার ভাইয়া গিয়ে নিচে নেমে দেখতে গেছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky just to... তো আমরা এসে গেছি পুলগা ড্যাম। তো এই পুলগা ড্যাম অবধি আমরা গাড়ি মনে হয় যেতে পারবো, কারণ যেতে পারবো কারণ বিভৎস স্নোফল হচ্ছে। এ মানে জাস্ট এক রাতে, এক সকালের মধ্যে পুরো 3-4 ফিট বরফ হয়ে গেছে, প্রচণ্ড পিচ্ছিল। এনএইচপিসির ওখানে বোর্ড আছে, তো আমাদের গাড়ি নামিয়ে দিয়েছে। কিরকম লাগছে? ও কিছু বলার নেই, জাস্ট মানে আমরা এক্সপেক্টও করিনি যে এতটা স্নোফল হঠাৎ করে পেয়ে যাব। এখন আমরা পুলগা ড্যামে আছি, আমাদের পেছন দিক থেকে একটা রাস্তা ওই দিক দিয়ে যাচ্ছে, ওটা তোষের দিকে এই মুহূর্তে ইম্পসিবল মনে হয়। এই দিক থেকে ওপর দিকে একটা রাস্তা যাচ্ছে কালগাঁও ভিলেজের দিকে, আর পুলগা যেটা সে গ্রামটা সেটা এই দিকে ডান দিকে। তো দেখি আমরা কোন দিক কীরকমভাবে যেতে পারি। এই মুহূর্তে এইখানেই স্বর্গ, এইখানেই মনে হচ্ছে। তো দেখো, এই হচ্ছে সেই জাংশন। এখান থেকে সিঁড়ি দিয়ে যদি আমরা ওপরে উঠি সেটা হচ্ছে কালগাঁও ভিলেজের দিকে, আর এখান থেকে সোজা চলে গেলে হচ্ছে পুলগা ভিলেজ। তোমরা কোনো জায়গায় গিয়ে যদি শুধুমাত্র ভাবো ট্যুরিস্টিক স্পট দেখবে, তাহলে অনেক জায়গায় তোমাদের যেয়ে কোনো লাভ হবে না। এই ধরনের জায়গা, এই ধরনের গ্রামে গিয়ে নিজের পরিবারের লোকের সঙ্গে এক্সপ্লোর যখন করবে, পায়ে হেঁটে, হাইকিং করে, তখন এক অদ্ভুত সুন্দর লাগবে। সো এখন আমরা কালগার পুলগা ভিলেজের ইন্টারসেকশনে দাঁড়িয়ে আছি। এখান থেকে আর গাড়ি যাচ্ছে না, এখন হাঁটা পথে যতটা এক্সপ্লোর করব। বাট মানে বরফে এলে আমার মানে সবসময় কান্না, আনন্দ, হাসি সব একসাথে, মানে মানে পাগল পাগল, মানে এতটাই ওভার ইমোশনাল আমি হয়ে পড়ি। মাথার উপর এরকম বরফ পড়ছে, মানে অদ্ভুত অদ্ভুত। যারা আমরা কনক্রিট বিল্ডিংসে থাকি, মানে তাদের মানে জন্য, মানে অ্যাটলিস্ট আমার জন্য এটাই স্বর্গ। মানে এরকম চারিপাশ দেখতে পাওয়াটা হচ্ছে ভগবান দর্শনের সমান। ঈশ্বর ভগবান কোথায় আছে তা হয়তো আমরা কেউই জানি না, কিন্তু একটা কথা বলতেই হবে, প্রকৃতির থেকে বড় শক্তিমান আর হয়তো কিছুই হয় না।
মারাত্মক রিস্ক। এইভাবে সিঁড়িতে পুরো চাপা পড়ে গেছে, একদম 1 হাঁটু অবধি বরফ, এইভাবে উপরে ওঠা। তো দেখো ওপরেও কিছু লোক নামছে, ইটস ভেরি ভেরি রিস্ক। আর আমাদের এক হাতে গোপ্রো ক্যামেরা ব্যাগ নিয়ে আমরা চেষ্টা করি তাও যতটা পারি এইভাবে ভিডিও করতে, তবে অসাধারণ বললেও কম বলা হবে। এই যে রাস্তাটা যাচ্ছে এখান থেকে প্রায় 2-2.5 কিলোমিটার গেলে পুলগা মেন ভিলেজ, কিন্তু আর সেই রাস্তা এখন আর ঠিকঠাক ছিল না, গাড়িও সেরম যাচ্ছিল না কিছু লোকালস গাড়ি ছাড়া। আর তাই আমরা পুরোটা যাওয়ার আর রিস্ক নিইনি, তবে তার আগেই যতটা সম্ভব আমরা পেরেছি এক্সপ্লোর করেছি এবং অসাধারণ লাগছিল সেই সময়টা। তো এখানে আমরা এখন 50 টাকা দিয়ে ব্ল্যাক টি ব্ল্যাক কফি খাচ্ছি, coffee, হ্যাঁ। চা, সিদ্ধু, ম্যাগি সব আছে। আর এখানে আমরা আগুনও জ্বালিয়ে রেখেছে। তো ইটস ভেরি কিউট প্লেস, এখানে বসে চা কফি খাওয়ার মজাই আলাদা। ম্যাগিও খেয়ে নিতে পারো, সিদ্ধু খেয়ে নিতে পারো, খুব সুন্দর জায়গা। আমরা কালগা পুলগাটা মোটামুটি এক্সপ্লোর করলাম, পুরো ভিলেজ অবধি যাইনি, নাহলে দুটো আমরা একসাথে যেতে পারতাম না রাস্তা। কিন্তু আমরা যা সিন পেয়ে গেছি এখানেই, বা যা সুন্দর ভিডিও, দারুণ। এরপর আমাদের গাড়ি নিচের দিকে নামতে শুরু করলো এবং আমাদের পরবর্তী গন্তব্য ছিল মণিকরণ সাহিব গুরুদ্বারা। কিন্তু রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর ছিল যে আমরা মাঝে মাঝে গাড়ি থেকে নেমে পড়ছিলাম। তাও তোমাদের দেখাই কীরকম সৌন্দর্য সেই সময়টা ছিল। এরপর আবার আমাদের গাড়ি চলতে শুরু করলো। দূর থেকে পাহাড়ের কোলে অনেক গ্রাম দেখতে পাচ্ছিলাম। সেই দূর থেকে গ্রামগুলোকে দেখতে অসাধারণ লাগছিল, বাট কি করব, আবারও আমরা নেমে পড়েছিলাম রাস্তার এক প্রান্তে। পেছনে গাড়িটা রেখেছে। এই হচ্ছে রাস্তা তোমার মণিকরণের গুরুদ্বারা যাওয়ার জন্য। তো আজকে নিচে বৃষ্টি, ওপরে বরফ পড়ছে বলে এখানে রাস্তা একদমই পিচ্ছিল হয়ে আছে। নর্মাল সময় রাস্তা অনেক ভালো থাকে, বাট রাস্তা কিন্তু এইভাবেই তোমাকে যেতে হবে। এখান দিয়ে নেমেই জাস্ট সোজা একদম গুরুদ্বারা, মণিকরণ গুরুদ্বারা সাহিবের সামনে
সবাই জানো যে গুরুদ্বারা হচ্ছে শিখ রিলিজিয়নের সব থেকে একটা পবিত্র ইম্পর্ট্যান্ট জায়গা, যে কোনো জায়গায় গুরুদ্বারা, কিন্তু এই মণিকরণের গুরুদ্বারার কিন্তু একটা খুব বড় সিগনিফিকেন্স মাহাত্ম্য আছে, যেটা হচ্ছে 16th সেঞ্চুরিতে গুরু নানক দেবজি যে শিখিজমের স্টার্ট করেছিলেন, ফাউন্ডার ছিলেন শিখিজম বা শিখ রিলিজিয়নের, তিনি তার ডিসাইপল, তার প্রথম শিষ্য ভাই মর্দানার সাথে ঘুরতে ঘুরতে এই মণিকরণে এসেছিলেন, এবং এই মণিকরণে যে গুরুদ্বারাটা তৈরি হয়েছে তারপর সেই গুরু নানক দেবজি সেটা শুরু করেছিলেন, প্রতিষ্ঠা হয়, এবং তার ফলে শিখ মানুষজনের কাছে কিন্তু এই গুরুদ্বারাটা প্রচণ্ড পবিত্র। অ্যান্ড যেটা সব থেকে এখানের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে এখানকার হট স্প্রিং যেটা নিজে নিজে উৎপন্ন হয়েছে, সেটার যে স্টোরিটা সেটা যেতে যেতে তোমাদেরকে বলছি। আছি একদম কিন্তু মণিকরণের গুরুদ্বারা সাহিবের যে মেন রাস্তাটা যেটা দিয়ে গুরুদ্বারা ঢোকে সেইখানটা আমার পেছনে দেখতে পাচ্ছ, এখানে পুরো ধোয়া, এটা কিন্তু হট স্প্রিং এর ধোয়া। তো এই হট স্প্রিং এর পেছনেও কিন্তু একটা গল্প আছে, যেটা হচ্ছে যখন গুরু নানক দেবজি প্রথম এই মণিকরণে এসেছিলেন তার প্রথম শিষ্য ভাই মর্দানার সাথে, তখন তিনি ভাই মর্দানাকে বলেছিলেন যে এখানে লঙ্গর করতে, এবং সেই লঙ্গরে এখানকার যে লোকাল লোক তারা কিন্তু অনেক হেল্প করেছিল, যে খাবার দাবার সমস্ত খাবারের উপকরণ দিয়ে, কিন্তু খাবার তৈরি করার জন্য আগুন পাচ্ছিল না, কোনোভাবে আগুন জ্বালিয়ে রান্না করতে পারছিল না। তখন গুরু নানক দেবজি তার শিষ্যকে বলে একটা পাথর দেখে যে পাথরটাকে তোলো। এই পাথরটা যখন সে তোলে, সেখান থেকে জলের সাথে এরকম ফোয়ারার সঙ্গে এরকম গরম ধোঁয়া বেরোতে শুরু করে, আর সেই ধোঁয়াতেই তিনি বলেন যে চাপাটি বা রুটি তৈরি করতে, যেটা লঙ্গারে খাওয়ানো হতো। তো ওইখান থেকেই কিন্তু এই হট স্প্রিংয়ের উৎপত্তি, এবং এটা প্রচণ্ড একটা পবিত্র, একটা প্রচণ্ড পুরাণ কথিত একটা কিন্তু সিগনিফিকেন্ট জায়গা। সো যারা ভগবান মানো, যারা রিলিজিয়নে বিশ্বাস করো, তাদের এখানে এলে কিন্তু মন ভরে যাবে। এই ধোঁয়াতে রান্না তো হবেই, মানুষও সেদ্ধ হয়ে যেতে পারে, এত ধোঁয়া আসছে চারিদিক দিয়ে, মানে একটা দারুণ একটা হিলিং কিছু ফিল হবে এখানে এলে। প্রথমে ঢুকেই সামনে যে এগিয়ে গেলেই একটা জায়গা পড়বে যেখানে তোমাকে জুতো রাখতে হবে, দেন জুতো রেখে তোমাকে সামনের দিকে এগোতে হবে। এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে গেলেই আমরা প্রথমে যেটা পাবো সেটা হচ্ছে মন্দির। এই শিব মন্দিরের জায়গাটা অসাধারণ। প্রথমে নামলেই তুমি হট স্প্রিংয়ের সেই জায়গা দেখতে পাবে, যেখানে মানুষ অনেকেই তাদের কিছু জিনিস নিয়ে এসেছে, সেগুলোকে এই যে দেখো সুতোয় করে নামিয়ে সেদ্ধ করে নিচ্ছে প্রসাদ হিসেবে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। ভালো লাগছে না ব্যাপারটা, মানে ন্যাচারাল স্পা হয়ে যাচ্ছে পুরো, এতটা এখানে গরম, মানে ঠান্ডা হাওয়া, কিন্তু এই গরম ধোয়ার জন্য হট স্প্রিংয়ে একটা বিশাল আরাম হচ্ছে এখানেই ভগবান। এরপর যখন আমরা মন্দিরের চারপাশটা ঘুরছিলাম, তখন আমাদের সময়টা এমনিও মেঘলা বৃষ্টি ছিলই, আর তার সাথে হট স্প্রিংয়ের যে ধোঁয়া আসছিল তাতে এক মায়াময় পরিবেশের সৃষ্টি করেছিল। তো এই যে পায়ের নিচে পাটা, এখানটা পুরো গরম, কারণ কি এখান দিয়ে দেখো পুরো হট স্প্রিংয়ের বাষ্পওয়ালা জল পুরো ফুটছে টকবক করে জলটা। সো এটাই জিওথার্মাল এনার্জি, যেটা ন্যাচারাল হট স্প্রিং। সো এখানে এলে মন্দিরের সামনে এরকম হট স্প্রিংয়ের সামনে মানে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি পড়ছে, আর কি চাই। আর শিব মন্দির থেকে একটু এগিয়ে আসলে গুরুদুয়ারার দিকে আর একটা বাঁদিকের জায়গা যাচ্ছে, সেটা হচ্ছে কেভ, ওই জায়গাটা হট কেভ। আছে ভগবানের সব থেকে পছন্দের জীব, এখানে এদের খুবই আরাম, মানে হিটটা পাচ্ছে ন্যাচারাল, ঠান্ডা লাগছে না, এখানে ভেতরে ধোঁয়াটা ঢুকছে দুর্দান্ত। তো তোমরা এখানে আসলে জুতো রেখে প্রথম জুতো রাখার বাঁ দিক দিয়ে আসবে, সেটা শিব মন্দির যেটা দেখালাম, আর ডান দিক দিয়ে গেলে গুরুদ্বারা, যেটা আমরা এখন যাব।
এই কেভের ভেতরে অনেকেই স্টিম বাথ নেওয়ার মতো অবস্থায় ছিলেন, তাই এর ভেতরে কোনো ভিডিও করা যায়নি এবং গুরুদুয়ারার ভেতরেও কিন্তু কোনো ভিডিও করা যায় না। তাই আমরা এই দুই জায়গার ভিডিও না করে একেবারে সরাসরি বাইরে এসে কথা বললাম। ছোট এই কাসলের শীতকালীন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এরপরের অন্য কোনো জায়গা নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসবো। পাশে থেকো, আমাদের ভালো থেকো, যেটা সব থেকে আগে দরকার।